আজকের আলোচ্য বিষয় শব্দর সেকেন্ড পার্ট আজকে আমরা আলোচনা করতে চাইছি। কারণ আগের দিন আমরা যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখানে পড়েছিলাম হচ্ছে একটা সম্পর্কটা ছিল ভি ইজিক্যাল টু এন ল্যামডা। ভি ইজিক্যাল টু এন ল্যামডা মানে ভি মানে ছিল তরঙ্গের বেগ, এন মানে হচ্ছে কম্পাঙ্ক তরঙ্গের, আর ল্যামডা মানে জানতাম তরঙ্গ দৈর্ঘ্য। তো তার উপর বেস করে কিছু অঙ্ক ছিল, এখানটা দেখতে পাচ্ছি আমরা, সে তিনখানা অঙ্ক ছিল, 1 2 3, যে অঙ্ক তিনটে আমরা ওখানে আলোচনা করেছিলাম। ঠিক তারপরে আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে শব্দের কয়েকটি ধর্ম। তার মধ্যে শব্দর প্রধান যে ধর্ম সেটা হচ্ছে শব্দের প্রতিফলন ধর্ম ফলো করে, প্রতিফলন ধর্মটা মেনে চলে। সে প্রতিফলন ধর্ম বলতে যেটা কি, মানে আমরা নর্মালি আগে পড়েছি আলোর ক্ষেত্রে প্রতিফলন ধর্ম পড়েছি, ঠিক শব্দেরও ঠিক সেরকমভাবে প্রতিফলন হয়। মানে সেটা হচ্ছে কোনো একটা দেওয়াল থেকে শব্দ ধাক্কা লেগে ফিরে আসতে পারে, বা কোনো একটা পাহাড় থেকে শব্দ ধাক্কা লেগে ফিরে আসতে পারে। মানে সে যেভাবেই ফিরে আসুক না কেন, ও কিন্তু এই প্রতিফলনের যে সূত্র, সেই সূত্রটা কিন্তু মানার চেষ্টা করে। তো সেটাই হচ্ছে শব্দের তার আরেকটা ধর্ম, যেটা মেইন ধর্ম, যেটা প্রতিফলন ধর্ম। এবং প্রতিফলন ধর্মের জন্যই কিন্তু আমরা শব্দকে আমাদের কানে এসে শুনতে পারি, মানে কানে আমরা শ্রবণের অনুভূতি হয় শব্দটা। ঠিক সেইভাবেই আমরা যদি পড়ি এবার, যে এই শব্দের যে প্রতিফলন, পরীক্ষায় কোশ্চেন আসে শব্দের প্রতিফলন কাকে বলে। তো সেটা পড়তে গেলে প্রথমে যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে যে শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তখন শব্দ তরঙ্গের কিছু অংশ পথটা পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাকে শব্দের প্রতিফলন বলা হয়। তো আমরা দেখেছি আলোর ক্ষেত্রেও দেখেছিলাম, আলোতেও তাই হয়, যে কোনো একটা প্রতিফলক থাকবে, সেই প্রতিফলকে ওটা ধাক্কা লেগে দেন প্রথম মাধ্যমে যে ফিরে আসার যে ঘটনা, তাকেই বলা হয় প্রতিফলন। আলোর প্রতিফলনের ক্ষেত্রে দেখেছি ঠিক একই রকমভাবে শব্দের প্রতিফলনেও তাই, যে একটা মাধ্যম থেকে যাওয়ার সময় যদি কোথাও ফলক থাকে বা যেখানে যদি ধাক্কা লেগে সেই জায়গা থেকে কিন্তু পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, সেটা হচ্ছে এটা। এবং তার জন্য পাশেই দেখতে পাচ্ছি একটা চিত্র আছে, যে 7.10, সেখানে শব্দের প্রতিফলনের পরীক্ষা একটা দেখিয়েছে আমাদের। তো সেই পরীক্ষাটা কেমন করেছে, এখানে দেখতে পাচ্ছি একটা প্রতিফলক বলে একটা কিছু একটা আছে, তার দুদিকে দুটো নল রাখা আছে। তো এমন একটাভাবে করেছে, একটা টেবিল নিয়েছে, টেবিলের উপর একটা কাঠের প্রতিফলককে উলম্বভাবে রেখেছে। এবার দুটো ফাঁপা নল এমনভাবে বসিয়েছে যেন নল দুটির অক্ষ কাঠের ফলকের ওপর একটি বিন্দুতে মিলিত হয়, এমনভাবে করেছে। তো মোট যেটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে একদিকে একটা ঘড়ির ছবি আছে, একদিকে একটা কানের ছবি আছে। মানে কোনো একটা মানুষ ওখান থেকে শোনার চেষ্টা করছে। কী শোনার চেষ্টা করছে, যে ঘড়িতে যে টিকটক যে শব্দটা হয়, যে টিকটিক করে যে শব্দটা হয়, সেই শব্দটা যদি ঠিকঠাক ওয়েতে, অর্থাৎ শব্দ যে পথে যাচ্ছে গিয়ে প্রতিফলন হওয়ার পরে, প্রতিফলকে ধাক্কা লাগার পরে যে পথে ফিরছে, ওই দুটো পথে যদি আমরা এই তোমার নলটাকে যদি বসাতে পারি, তবেই কিন্তু ওদিকে অপর দিকে যে ব্যক্তি আছে সে কিন্তু কথাটা শুনতে পাবে। কথাটা মানে এখানে যে ঘড়ির টিকটিক যেটা করছে সেই শব্দটা শুনতে পাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখানে এরকম যদি হতো যে আমি যে কোনো নলকে যদি একটুখানি যদি চেঞ্জ করে দিতাম, মানে একটু সরিয়ে দিতাম, তাহলে কিন্তু সেই শব্দটা কিন্তু শোনা যেত না ঠিকঠাকভাবে, মানে এটা প্রমিনেন্টলি কিন্তু শুনতে পারতাম না। তো সেখান থেকে বক্তব্য যে এই পরীক্ষা তাহলে কী কী প্রমাণ করলো, পরীক্ষা প্রমাণ করলো সেটা হচ্ছে আলোর মধ্যে শব্দটাও প্রতিফলিত করতে পারে, মানে শব্দ প্রতিফলন ধর্মটাকে মেনে চলে। শুধু তাই না, ওখানে আমরা যেটা প্রথম একটা সূত্র পড়েছিলাম, প্রতিফলনের প্রথম সূত্র, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, ঠিক এটাও তাই মেনটেন করবে শব্দ। শুধু তাই না, দ্বিতীয় সূত্র যেটা ছিল সেটাও মেনটেন করে, সেই পড়েছিলাম মনে আছে আমরা, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব, এরা সবাই একই সমতলে থাকবে। বেশ, এবার নেক্সট যে কোশ্চেনটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে প্রতিধ্বনি কাকে বলে, মানে শব্দের প্রতিধ্বনি কাকে বলে। তো প্রতিধ্বনিটা যদি বুঝতে হয় তাহলে দেখা যায় যে আমরা দেখেছি অনেক সময় একটা ফাঁকা যদি হল ঘরে যদি আমরা কথা বলি, সেটা দেখা যায় যে সেই কথাটাই যেন মূল শব্দের থেকে পৃথকভাবে আমাদের কানে এসে পৌঁছায়। যেমন একটা যদি বড় হল ঘর হয়, সেই ঘরে যদি একটা চিৎকার করি আমরা, সেই আওয়াজটা যেন মনে হয় আবার যেন মানে সেই মূল শব্দ যেটা তো হলো সেটা বাদ দিয়েও কিন্তু একটা শব্দ আমাদের কানে এসে পৌঁছায়। ঠিক এই যে এফেক্টটা, তাকেই বলা হয় প্রতিধ্বনি বা ইকো। তো কি এখানে সংজ্ঞাটা দেখি কি বলতে চেয়েছে, বলছে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে যদি শ্রোতার কানে যদি এসে পৌঁছায়, যদি ফিরে আসার যে শব্দটিকে মূল শব্দের থেকে যদি আলাদাভাবে যদি শোনা যায়, তাহলে তাকে শব্দের প্রতিধ্বনি বা ইকো বলা হবে। তো ঠিক, এবং এটা পড়তে গেলে একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে শব্দ নির্বন্ধ বলে একটা টার্মস আসে। শব্দ নির্বন্ধ কি পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে
মানে আমাদের ইন জেনারেল যেটা হয় যে কোনো শব্দ আমাদের মস্তিষ্কে যতক্ষণ থাকে, মানে তার জের যতক্ষণ থাকে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড পর্যন্ত থাকে, এবং এই সময়কালটাকেই বলা হয় শব্দ নির্বন্ধ বলা হয়। তাহলে সেটাই যে কোনো শব্দের যদি মানে 1/10 সেকেন্ড পরে শ্রোতার কানে যদি এসে পৌঁছায়, তাহলে সেটা কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবো। অর্থাৎ তাহলে মিনিমাম কতটা ডিস্টেন্স হলে বা কতটা ডিস্টেন্সের বেশি হলে আমরা এইটা শুনতে পাবো, তার একটা ক্যালকুলেশন করেছে। এখানে যেটা দিয়েছে একটা টেম্পারেচার ধরেছে, যে টেম্পারেচার 25 ডিগ্রি ধরেছে। সেই 25 ডিগ্রি সেলসিয়াসে যদি বায়ুমাধ্যম থাকে, সেই বায়ুমাধ্যমের শব্দের গতিবেগ হয় হচ্ছে নর্মালি যে 344 মিটার পার সেকেন্ড বেগ, এবং তাহলে 1/10 সেকেন্ডের শব্দ কতটা পথ অতিক্রম করবে? 344 × 1/10, মানে এটা কাটাকুটি করলে দাঁড়াবে 34.4 মিটার। তার মানে শব্দের যাওয়া এবং আসা, মানে গিয়ে প্রতিফলকে ধাক্কা খেয়ে ফিরে আসা, এই টোটালটা দূরত্ব হচ্ছে 34.4 মিটার। তাহলে আমি যদি বলি শুধু যেতে কত সময় লেগেছে বা শুধু আসতে কত সময় লেগেছে, মানে অর্থাৎ এটাই ঘুরিয়ে বলা যে প্রতিফলকটা মূল উৎস থেকে কত দূরে, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হলো? তাহলে 34.4/2 করলে আসলে অ্যান্সারটা দাঁড়াবে কত? 17.2 মিটার। তো এটা বোঝা যাচ্ছে যে এটা হওয়ার, মানে এই প্রতিধ্বনি হওয়ার জন্য যে মিনিমাম যে ডিস্টেন্স মেনটেন করা দরকার সেটা হচ্ছে 17.2 মিটার। ঠিক এখান থেকে পরে একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে শব্দের অনুরণন কাকে বলে। পরীক্ষায় খুব আসে শব্দের অনুরণনটা, একদম আমরা মানে রিয়েল লাইফে যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে এই যখন মেঘ যখন গর্জন করে, তখন একটা মেঘ গর্জনের পরে একটা গুড়গুড় করে একটা কন্টিনিউ শব্দ একটা আসে। অর্থাৎ যে কোনো একটা মূল শব্দ বলার পরেও যদি বারবার যদি তার প্রতিধ্বনি যদি ফিরে আসে, তো সেইটা হচ্ছে শব্দের অনুরণন। অর্থাৎ সংজ্ঞাটা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে কোনো শব্দ একাধিক প্রতিফলকে বারবার প্রতিফলিত হলে ওই শব্দের একটানা অনেকগুলো প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়, ফলে শব্দের রেশ অনেকক্ষণ ধরে আমাদের চলতে থাকে, এবং এই ঘটনাকেই বলা হয় অনুরণন। মানে মোট কথা যে অনেকক্ষণ ধরে যদি শোনা যায় এবং সেটা যদি আমাদের মানে বারবার একই জিনিস, একটা ওয়ার্ডসই বারবার আসছে, একই মানে কন্টিনিউ চলছে ব্যাপারটা, সেটা হচ্ছে অনুরণন। তাহলে মোট হচ্ছে ব্যাপার যেখানে হচ্ছে মানে অনেক প্রতিধ্বনি, যেটা মানে অনেকগুলো প্রতিধ্বনি যদি কন্টিনিউয়েশন হয়, সেটা হচ্ছে অনুরণন। তো এই প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ আছে। প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ করতে গেলে যেটা পড়বো সেটা হচ্ছে দুটো ইকুয়েশান বেরোবে এখান থেকে, দেখবো একটা সমুদ্রের গভীরতা নির্ণয়, আর হচ্ছে বিমান বা এরোপ্লেন যে চলে তার উচ্চতা নির্ণয়, মানে এইভাবে মানে কত উঁচুতে উঠছে সেটা বের করা যায়। আবার প্রতিধ্বনির ব্যবহারের সাহায্যে মানে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে কিন্তু কাজে লাগে। তো এটা আমরা জানি বিষয়টা কীভাবে আসছে, দেখা যাক। তো সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য এখানে একটা বিষয় এখানে দিয়েছে, দেখব যে একটা এই ফিগারটা লক্ষ্য করি আমরা, ভালোভাবে হবে তাহলে। তো এখানে দেখো যে পি একটা বিন্দু আছে, পি বিন্দুতে বলছে জলের মধ্যে গিয়ে যদি কোনো রকম বিস্ফোরণ যদি ঘটানো যায়, তাহলে শব্দ ওখান থেকে পি থেকে ও পথে যাবে, ও থেকে কিউ পথে যাবে, এটা একটা। এবং বলছে এই শব্দে যেতে মানে টোটালটা সময় হচ্ছে ওর T1 একটা ধরা হলো। ঠিক একই রকমভাবে বলছে যে আবার মনে করো শব্দটা তো এই একটা পথ না, শব্দ বা পি কিউ পথও তো যেতে পারে, তো সেই শব্দটা হচ্ছে সময়কাল হচ্ছে T2, এবং এইটা তো জলের মধ্যে ঘটছে, তাহলে জলের মধ্যে শব্দের বেগ আমি ধরলাম, সেই জলের মধ্যে শব্দের বেগটা হচ্ছে ভি। তাহলে আমি বলতে পারি পিকিউ, যেটা পিকিউ মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা জানি বেগ ইন্টু সময়, তাহলে প্রথমটা হচ্ছে ভি ইন্টু T1, পরেরটা হবে কিন্তু ভি ইন্টু T2। ঠিক আছে, অর্থাৎ প্রথমটা যদি আমরা ধরি এবার যে এখানে যে কতটা গভীরতা আছে, তাহলে গভীরতা এখানে ধরেছে দেখো আর ও, এটাকে স্মল এইচ ধরা হয়েছে, মানে হাইটটা মানে যে লেভেলে বিস্ফোরণ হয়েছে সেই লেভেল থেকে ধরা হচ্ছে। তো সেটা যদি ধরি তাহলে আমি এখান থেকে দেখো ফিগারটাতে বোঝা যাচ্ছে দুটো ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে, একটা হচ্ছে POR আর একটা হচ্ছে ROQ, এবং যেখানে দেখা যাচ্ছে RO = H, তাহলে এখানে পিথাগোরাস ল বা পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করেছে। পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করে এখানে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছে, করে এখানে দেখা যাচ্ছে H = OR √OP² - PR², এটা হলো। কিন্তু এখানে PR যেটা বলতে চাইছে, PRটা কী হচ্ছে? PR হচ্ছে টোটালটা কত, প্রথমটা ধরেছিলাম T1 P থেকে Q, তো সেটা হলো যে টোটাল দূরত্ব হচ্ছে আমাদের বেরোলো V ইন্টু T1, তাহলে তার অর্ধেক কত হবে দূরত্ব, সেটা হচ্ছে V ইন্টু T1/2, তাই করেছে PR = VT1/2। ঠিক একই রকমভাবে ও থেকে P এই দূরত্ব যদি বের করতে হয়, OPর যে দূরত্ব সেই দূরত্বটা তাহলে বলতে পারি এটা H, একই রকম OP,
মানে ওপি যে দূরত্বটাও এইচ নয়, ও আরটা এইচ, এবং ওপি বের করতে গেলে সেখান থেকে ইকুয়েশন বেরোবে, সেটা হচ্ছে ভিটি বাই টু, ভি ইন্টু টি বাই টু, টি টু বাই টু। কী করে আসছে এটা? এটা আমি তো বললাম একটু আগে, পি ও কিউ এই পথটা যেতে মোট সময় নিয়েছে ভি ইন্টু টি টু, তাহলে অর্ধেক পথ যেতে কত সময় নেবে? ভি টি টু বাই টু। বেশ, এইবার এই এইচ ইজিক্যাল টু যেটা ছিল, এইচ থেকে এবার ডেটাটা এখানে পুট করব, মানে এইখানে ইকুয়েশানটায় যদি নর্মালি যে ইকুয়েশান যদি পুট করি, মানে যে রুট ওভার ও পি স্কোয়ার মানে পি আর স্কোয়ার যদি ইকুয়েশানে বসাই, তাহলে দেখবো ক্যালকুলেশন করলে আসবে এইচ ইজিক্যাল টু ভি বাই টু রুট ওভার টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এখন যদি বলে বিস্ফোরকের গভীরতা যদি এক্স হয়, আমি বলছি মানে যে কত এই জাহাজের লেভেল থেকে নিচের দিকে মানে অতটা দূরত্বে, মানে এক্স দূরত্বের নিচে বিস্ফোরণ ঘটেছে, তাহলে মোট জাহাজের নিচ থেকে টোটাল জলের গভীরতা কত হবে? নিশ্চয়ই স্মল এক্স প্লাস স্মল এইচ, ঠিক, অর্থাৎ দুটো যোগ হয়ে যাবে। তো সেখানেই বলেছে দেখো সমুদ্রের গভীরতা হয়, তাহলে এখানে একটা মানে প্রিন্টিং মিস্টেক আছে, সেটা হচ্ছে স্মল এইচ দিয়ে লিখেছে, ওটা অ্যাকচুয়ালি হতো ক্যাপিটাল এইচ, এই অংশটা ক্যাপিটাল এইচ ইজিক্যাল টু এক্স প্লাস এই বাকি টার্ম যেটা বেরিয়েছে সেটা স্মল এইচের টার্মটা। তো একই রকমভাবে প্রসেস আছে বিমানের উচ্চতা নির্ণয়, সেটা একবার রিডিং পড়বে, পরে ফিগারের পাশে আছে, সুন্দরভাবে বোঝা যাবে। যেখানে দেখা যাচ্ছে এ থেকে বি অবধি গেছে এবং সেটা প্রতিফলক হচ্ছে ও, সেখানে ধাক্কা লেগে ওটা গেল, এবং তার ফলে ক্যালকুলেশন করে নর্মাল একই প্রসেসে এসছে সেই ইকুয়েশনও দেখব। বিমানের উচ্চতার ফর্মুলা হচ্ছে এইচ ইজিক্যাল টু টি বাই টু রুট ওভার ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। এই সূত্রের ওপরে দুটো গাণিতিক উদাহরণ আছে এখানে। যেমন প্রথমটা যেটা আছে সেটা দেখব, সেটা হচ্ছে কত বলছে, একটা কোয়েশনটা দেখো কী বলতে চাইছে কোশ্চেনটা। সেটা হচ্ছে 216 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বিমান অনুভূমিকভাবে যেতে যেতে পাইলট বন্দুক ছুড়ল, মানে বন্দুকের ট্রিগার চাপ দিল, ওখান থেকে গুলি নির্গত হবে এবং 4 সেকেন্ড পরে তার প্রতিধ্বনি সে শুনতে পেল। তাহলে বায়ুতে শব্দের বেগ বলে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে বিমানটার উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি ডেটাগুলো তৈরি করে ফেলা, এবং ডেটাগুলো তৈরি করতে গেলে প্রথমে আছে বিমানের গতিবেগ, মানে সেটা হচ্ছে V1 ধরেছে, V1 মানে 216 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারটাকে আমি নিয়ে যাবো মিটার পার সেকেন্ডে, কারণ আমরা এসআই ইউনিটে কাজ করছি। তাহলে এখানে দাঁড়াবে কি 216 ইন্টু আমরা জানি কিলোমিটার পার আওয়ারের থেকে মিটার পার সেকেন্ডের সম্পর্কটা হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা হচ্ছে 216 ইন্টু 5/18, ক্যালকুলেশন করবো, দেখবো 60 মিটার পার সেকেন্ড অ্যান্সার আসবে। এবং বায়ুতে তার শব্দের বেগ আমার যেটা দিয়েছে এটা ডেটাতে, সেটা দিয়েছে হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, মানে V2 ইজিক্যাল টু 340 মিটার পার সেকেন্ড, এবং সময়টা দিয়েছে T ইজিক্যাল টু 4 সেকেন্ড। তাহলে এবার নর্মালি বিমানের উচ্চতার যে ফর্মুলাটা বের করলাম সেই উচ্চতাটা ফর্মুলায় ফেলবো, H ইজিক্যাল টু T বাই টু রুট ওভার V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। যদি করলে যে ক্যালকুলেশন ডেটাগুলো পুট করবো, করলে লাস্ট অ্যান্সার আসবে 669.3333 মিটার। ঠিক একই রকমের পরের কোশ্চেনটাও আছে, একটা সাবমেরিন থেকে প্রেরিত সোনার স্পন্দন সমুদ্রের নিচে ডুবো পাহাড় থেকে প্রতিফলিত হয়ে 1.02 সেকেন্ড পরে সেটা ফিরে এলো। সমুদ্রের জলে শব্দের বেগ 1531 মিটার পার সেকেন্ড হলে ডুবো পাহাড়টি কত গভীরতায় অবস্থিত, মানে কত গভীরে অবস্থিত। তাহলে ঠিক একই রকমভাবে যে আগে একটা ফিগার করছিলাম যে পুরোটা গেল গিয়ে আবার উঠে এলো, সেরকম এই যে ফিগারটা পি থেকে ও, ও থেকে কিউ, সেইরকমভাবে যে ইকুয়েশন পড়লাম আমরা ভি ইন্টু টি টু বাই টু পড়েছিলাম, তো সেই ফর্মুলাই হবে এখানে ডি ইজিক্যাল টু, ডি মানে কতটা ডেপথ, ইজিক্যাল টু ভিটি বাই টু। তাহলে ভি এখানে ডেটা রয়েছে 1531, টি আছে 1.02, ডিভাইড বাই টু করবো, করলে ক্যালকুলেশন করে দাঁড়াবে 780.81 মিটার। ঠিক, তাহলে এখান থেকে অঙ্কগুলো দেখলাম। তাহলে এখান থেকে পড়ার বিষয় হচ্ছে প্রতিধ্বনি কী, অনুরণন কাকে বলে, তারপরে প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগ কোথায় হয়, এবং তার উপর বেস করে কিছু অঙ্ক দেখলাম। করার পরে এই শব্দ যেটা ব্যাপারটা, শব্দর কিছু ভাগ আছে শোনার ওপর ডিপেন্ড করে, যেরকম সব শব্দই কিন্তু আমরা শুনতে পারি না। যে শব্দগুলো আমরা শুনতে পারি তাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর শব্দ মানে যেটা আমরা শুনতে পারি, এবং তার রেঞ্জ হচ্ছে যে প্রতি সেকেন্ডে কম্পনের সংখ্যা যদি 20 থেকে 20,000-এর মধ্যে হয়, তাহলে সে শব্দগুলো আমরা শুনতে পারি, এবং সেই শব্দকে আমরা বলে থাকি হচ্ছে শ্রুতিগোচর শব্দ। বেশ, তাহলে সেইটা গেল। এবার এরপরে যেটা হচ্ছে, তাহলে কোনটা শুনতে পারি না, অর্থাৎ আমরা 20 যে কম্পন যেটা 20 বললাম তার থেকে যদি কম হয় তাহলে সেটা আমরা শুনতে পাবো না। আবার কম্পন যদি 20,000-এর যদি বেশি হয় তাহলে সেটাও শুনতে পাবো না। এবার 20 থেকে সেকেন্ডে 20 থেকে যদি কম হয়, তাহলে তখন যেটা শুনতে যখন পাই না, তখন সেই রকম শব্দকে বলা হয় শ্রবণে তর শব্দ। শ্রবণে তর শব্দ বলা হয় ওটাকে। এবং এই শব্দগুলো কারা শুনতে পারে? এটা শুনতে পারে কুকুর শুনতে পারে, বিড়াল শুনতে পায়, এটা শুনতে পায়।
আবার একই রকমভাবে বলতে পারি যে শব্দ 20,000-এর বেশি কম্পন হয় সেকেন্ডে, তো সেই শব্দগুলোকে বলা হয় শ্রবণোত্তর শব্দ, মানে যেটাকে বলি আমরা আলট্রাসোনিক সাউন্ড। এই শব্দটা কারা শুনতে পারে? এটা শুনতে পারে বাদুড়, তিমি, এরা এই শব্দ শুনতে পারে, শ্রবণোত্তর শব্দ শুনতে পারে। পরীক্ষা কোশ্চেন দেয় শ্রবণোত্তর শব্দের কিছু প্রয়োগ দেখাও, মানে কোথায় ব্যবহার করা হয়, ব্যবহার দেখাও। তো প্রথম যেটা মানে ডেলি লাইফে ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে একদম মেডিকেল সায়েন্সে, যেটা আমরা বলে থাকি যে ইউএসজি মানে আলট্রাসোনোগ্রাফি। সেই ইউএসজিতে কিন্তু তোমার এই মানে তোমার আমরা কিন্তু এই শ্রবণোত্তর শব্দটা ব্যবহার করে থাকি। এবং শুধু তাই না, এর সাহায্যে কিন্তু দেহের মানে ইন্টারনাল পার্টে যদি কোনো টিউমার আছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য করা যায় ইউএসজি করে। শুধু তাই না, সমুদ্রের তলায় দেখা গেলো কোনো ধ্বংসাবশেষ, দেখা গেলো একটা প্লেন ক্র্যাশ করে গেছে এবং সেটা সমুদ্রের মধ্যে পড়েছে, মাঝ সমুদ্রের মধ্যে, এবং সেটা কিন্তু অ্যাটলিস্ট মানে ইউজ করা যেতে পারে এই শ্রবণোত্তর শব্দটা, কিন্তু মানে ইউজ করে কিন্তু বোঝা যেতে পারে অ্যাটলিস্ট লোকেশানটা বোঝার জন্য, কোথায় আছে না আছে সেটার জন্য। তো শুধু তাই না, এরকম অনেকগুলো পয়েন্ট আছে এখানে, তো সেগুলোর ব্যাপার চোখটা বুলিয়ে নিতে হবে কটা পয়েন্ট ভালো করে, এখানে গোটা 6 পয়েন্ট আছে, ভালো করে তৈরি করে রাখতে হবে, অন্তত 3-4টা তো ভালো করে দেখতেই হবে। তো এগুলো পড়বো। পরের দিন আমরা আলোচনা করবো হচ্ছে শব্দের বৈশিষ্ট্য থেকে আলোচনা করব, দেখব শব্দের কিছু বৈশিষ্ট্য, 3টে মৌলিক বৈশিষ্ট্য আছে, যেখানে প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। তো এটার ওপর পরের দিন আমরা একটা ছোট্ট করে একটা দেখে নেব ভিডিও করে। তো আশা করি যতটা হলো ভালো লাগলো, মানে বোঝা গেল বিষয়টা। তো যাদের কোনো অসুবিধা যদি হয় তাহলে ওখানে আমি কোশ্চেন করতেই পারি, মানে তোমরা কোশ্চেন করতে পারো, তাহলে আমি কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারি সেখানে। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক বিষয়টা। ধন্যবাদ।